হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউবিসিএস। আচ্ছা, আজকের ক্লাসে আমরা আলোচনা করছি জিরান্ড, এবং এটা আমাদের ভার্বেরই একটা চ্যাপ্টারের অংশ, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা তিনটে টপিক আলোচনা করব। একটা হলো জিরান্ড, তার সাথে আলোচনা করছি ইনফিনিটিভস, আর তার সাথে আলোচনা করব পার্টিসিপল, ঠিক আছে? আর শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে এসপি বক্সির বইটা ধরে চ্যাপ্টার ওয়াইজ ভাবে গ্রামার শেখাচ্ছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আর তোমাদের যদি কোনো ক্লাস রিগার্ডিং বা আদার্স কোনো ডাউট থাকে সেগুলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। আমি ঠিক সময় করে তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসের প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো যে কাইন্ডস অফ ভার্ব, মানে ভার্ব আমাদের কত রকম হয়ে থাকে, ঠিক আছে? তো ভার্ব আমাদের অনেক রকমই হয়, তার ভিতরে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস এখানে আমাদের ক্লাসে আজকে ডিসকাস করার মতন সেগুলো হলো যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব জিনিসটা কি, যেটা আমরা বাংলায় বলে থাকি সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, নন ফাইনাইট ভার্বের মানেটা কি, যেটা হচ্ছে আমরা বাংলায় বলি অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কি না সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কি না অকর্মক ক্রিয়া, ঠিক আছে? তো আমি কিছুটা জিনিস এখান থেকে বলে দিচ্ছি যেগুলো কোন জিনিসটা কি রকম ভাবে ব্যবহার হয়। যেমন ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা বলে থাকি যে সমাপিকা ক্রিয়া, তো এইটা আমরা যেমন বাংলায় পড়েছিলাম যে এটা এমন একটা ক্রিয়া যেটা কিনা একটা কমপ্লিট সেন্সকে বোঝায়, ঠিক আছে? মানে এটা এমন একটা সেন্টেন্সে ব্যবহার করা হয় যেখানে সেন্টেন্সের একটা সেন্স ক্লিয়ার থাকে যে হ্যাঁ এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা ক্রিয়া যেমন একটা সেন্স দিচ্ছে যেন জিনিসটা কমপ্লিট। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হবে না, এটা একটা এমন জায়গায় ব্যবহার হবে যেখানে সেন্স দেবে কি যে কোনো কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে যেন জিনিসটার এখনো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে আচ্ছা এরপরে কি হতে পারে, ঠিক আছে? সেরকম ক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া যেটা এখনো সম্পন্ন হয়নি। আচ্ছা, এরপরে কি না ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি না সকর্মক ক্রিয়া, যেটা এমন জিনিস, ধরো একটা ভার্ব রয়েছে, ভার্বের পেছনে একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? অবজেক্ট মানে কি কর্ম। তো সেই জিনিসটাকে আমরা বলছি যে একটা এটা হলো একটা সকর্মক ক্রিয়া, মানে এমন একটা ভার্ব যার একটা কর্ম বা অবজেক্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি না ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের মানে হচ্ছে কি না অকর্মক ক্রিয়া। এটা এমন একটা ভার্ব যার কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, ঠিক আছে? এই হলো আমাদের এইগুলোর বেসিক ডিফারেন্স। আচ্ছা, এবার আমাদের এইগুলোকে নিয়ে যেগুলো আমাদের এখানে পড়ার একটুখানি সেই নিয়মগুলো দেখে নিই। প্রথমে বলছে কি ফাইনাইট ভার্ব, মানে যেটা আমরা বাংলায় জানি সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তো সমাপিকা ক্রিয়ার সম্বন্ধে এখানে আমাদের যে রুলগুলো রয়েছে সেগুলো কি না লিমিটেড, আচ্ছা কন্ডিশনাল, আর এবং কি হয়ে থাকে না পার্সন বেসড চেঞ্জ। এই জিনিসগুলো আমি প্রত্যেকটা বলছি কি জিনিসগুলো। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া যেখানে আমরা এখানে ব্যবহার করছি ইংরেজিতে, ঠিক আছে, সেন্টেন্সের ভেতরে, সেখানে কি হয় এগুলো পার্সন বেসড চেঞ্জ হয়। পার্সন বলতে যেগুলো আমাদের সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে? সাবজেক্ট হিসাবে যে জিনিসগুলো বসে সেখানে যে প্রোনাউনগুলো বসে সেগুলোর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইসব জিনিসগুলো হয়। তো তো অনেক ক্ষেত্রে কি হয় এই পার্সন বেসড জিনিসগুলো আমাদের চেঞ্জ হয়ে যায় ওই ভার্বগুলো, ঠিক আছে? সেগুলো আমরা এখানে পরে উদাহরণে দেখতে পাবো। আচ্ছা, কন্ডিশনাল এবং লিমিটেডের ব্যাপারটা যেটা আমি বলছি সেটা হলো কি, যেমন এখানে আমরা বললাম কি ফাইনাইট ভার্ব হলো এমন একটা ভার্ব যেটা সেন্স দেয় যে কোনো একটা কাজ বা কোনো একটা ক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? মানে সেই জিনিসটা থেকে আর কোনো আমাদের মনে প্রশ্ন আসে না যে এরপরে কি হতে পারে, ঠিক আছে? এই ব্যাপার। তো সেই জিনিসটাকে আমরা বলছি যেগুলো একটা কন্ডিশনের ভেতরে থাকে। আর দ্বিতীয়ত এটা হচ্ছে লিমিটেড, মানে এর পরবর্তী ক্ষেত্রে এর থেকে আর কোনো প্রশ্ন আমরা আশা করতে পারি না, ঠিক আছে? বা প্রশ্ন করলে এর উত্তরও পাবো না, ঠিক আছে? তো উদাহরণ দেখে নাও কি বলছে, যেমন বলছে হি ইজ প্লেইং, সে এখন খেলছে, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা ফাইনাইট ভার্ব সেটা হলো ইজ, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস তুমি চেক করো যে হি তার সাথে আমাদের যে ভার্বটা লাগছে সেটা হলো ইজ, ঠিক আছে? আর প্লেইংটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তো আমি যখন এটা বলছি যে হি ইজ প্লেইং, সে এখন খেলছে, ব্যাস ক্লিয়ার। ওর পরে আমি আর কিছু প্রশ্ন করতে পারি কি, বা আমার কি মনে এখনো কোনো প্রশ্ন আসছে যে এটা কি কোনো কমপ্লিট নয়, আমার এখানে কোনো প্রশ্ন করার দরকার? হি ইজ প্লেইং, সে খেলছে, ব্যাস ক্লিয়ার। আমার এখানে আর কোনো প্রশ্ন করার দরকারই নেই। তো এই জিনিসটা আমরা বলছিলাম যে লিমিটেড বা কন্ডিশনাল, ঠিক আছে? আর কন্ডিশনাল জিনিসটা আমরা এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যে এই পার্সন বেসড যেসব জিনিসগুলো চেঞ্জ হয় সেই জিনিসগুলো আমি এই কন্ডিশনাল জিনিসটার মাধ্যমে বোঝাতে পারি। যেমন এখানে আমরা দেখতে পেলাম সাবজেক্ট হি ছিল সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে ইউজ করেছি ইজ, একটা সিঙ্গুলার ভার্বকে, ঠিক আছে? আবার এখানে দেখতে পাচ্ছি দে আর প্লেইং, তারা খেলছে, ঠিক আছে? এখানে সে খেলছিল, এখানে তারা খেলছে। তো এখানে আমার যেটা ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে কি না আর, ঠিক আছে?
এবার এখানে আর কেন আসছে, কারণ দে ছিল আমার এখানে সাবজেক্ট, এবং দে যেহেতু আমার প্লুরাল, সেই জন্য আমার এখানে একটা প্লুরাল ভার্ব নিতে হয়েছিল, যেটা হলো আর। ঠিক আছে, আর এখানেও আমার প্লেইং হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা এখানে বলছিলাম যে পার্সন অনুযায়ী, পার্সন বলতে কে, এই হি। তো হি জিনিসটা এখানে কি, এটা হলো আমার একটা সিঙ্গুলার পার্সন, আর দে এখানে কি, দে হচ্ছে একটা প্লুরাল পার্সন। তো সেই অনুযায়ী আমাদেরকে এখানে ভার্বটাকেও চেঞ্জ করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আলোচনা করছি নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ার জিনিসটা কি হবে না, আনলিমিটেড। আনলিমিটেড তো হবেই, কারণ আমরা তো এক্ষুনি দেখলাম যে ওই জিনিসটা ওখানে সেন্সটাকে ক্লিয়ার করে না। ঠিক আছে, মানে আমি যদি একটা উদাহরণ ওখানে দিই, সেখান থেকে তুমি সেখান থেকে তোমার এটা মনে হবে যে এরপরে যেন আরো একটা কিছু জিনিস ঘটবে, বা এর থেকে আরো একটা জিনিস হয়তো বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকম ব্যাপার, জিনিসটা ওখানে সেন্সটাকে ক্লিয়ার করতে পারে না। ঠিক আছে, আরেকটা কি হয় না, নো চেঞ্জ। নো চেঞ্জ বলতে কি, মানে এখানে আমাদের যেমন দেখলাম যে পার্সন বেসড কিছু চেঞ্জ হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের কোনো রকম কিন্তু পার্সন বেসড চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এই হলো আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার মধ্যে বেসিক ডিফারেন্স। তো উদাহরণটা দেখে নাও কি বলেছে। উদাহরণ হলো, আই লাইক ওয়াচিং টিভি, বলছে আমি টিভি দেখতে ভালোবাসি। আচ্ছা, আমি টিভি দেখতে ভালোবাসি, তো সেন্সটাকে এখানে ক্লিয়ার হলো। এরপরে যেন আর একটা কিছু বলতে, তো এখানে যেন এরকম বলতে চাইছে যে আমি টিভি দেখতে ভালোবাসি, তো সেই কারণে কিছু একটা এখনো ঘটবে। ঠিক আছে, বা যাই হোক না কেন, তো এই জিনিসটা আমি এখানে বলছিলাম যে এখানে সেন্সটাকে এরা ক্লিয়ার করতে পারে না। ঠিক আছে, এখনো যেন একটা কিছু প্রশ্ন আমাদের মনে রয়ে যায়। তো ঠিক আছে, তো তুমি টিভি দেখতে ভালোবাসো, তো তার ফলে কি হয়েছে বা কি বলতে চাইছো। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো এখানে আমাদের যেটা নন ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে কি না, ওয়াচিং। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তো এখানে আমাদের যেটা বলার ছিল, এই যে নো চেঞ্জ যে জিনিসটা বলছিলাম, এখানে দেখো, এখানে সাবজেক্ট আমার ছিল আই, সাবজেক্ট আমার আই, যে কিনা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাকে দেখে আমার যে ভার্বটা আসছে সেটা কি না, ওয়াচিং। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সেন্টেন্স কি বলছে, হি লাইকস ওয়াচিং টিভি। আচ্ছা, এখানে দেখো হি রয়েছে, কিন্তু এখানেও দেখো ওয়াচিং রয়েছে। ঠিক আছে, আমরা আগে দেখেছিলাম যে আমার পার্সন বেসড জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল। তুমি যদি এখানে হি এর বদলে দেও লিখতে, তাহলে কিরকম হতো, দে লাইক ওয়াচিং টিভি। ওয়াচিংটা কি পরিবর্তন হচ্ছিল? ওয়াচিং কিন্তু পরিবর্তন হয়নি, ও যেমনকার তেমনই আছে এবং পরেও থাকবে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখানে বলছিলাম যে নন ফাইনাইট ভার্বে কোনো রকম পার্সন বেসড চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা বলছি ট্রান্সিটিভ ভার্ব, যেখানে আমরা এক্ষুনি বললাম যে কোনো রকম অবজেক্ট ওখানে থাকবেই, তা না হলে জিনিসটা হয় না। ট্রান্সিটিভ ভার্ব মানে একটা অবজেক্ট বা কর্মের প্রয়োজন। এখানে কর্ম বলতে কোনো রকম কিন্তু কাজের কথা বলছি না। ঠিক আছে, কর্ম বলতে বলছি অবজেক্ট বা বস্তু, বা যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে অবজেক্ট। আর ইংরেজিতে অবজেক্ট বলতে কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকে আমরা বুঝিয়ে থাকি। আচ্ছা, আর আরেকটা জিনিস কি ছিল না, ইনট্রানজিটিভ ভার্ব, যেখানে কোনো রকম সেন্টেন্সে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এই ভার্বগুলোর বেসিক ডিফারেন্স। এবার এইগুলো নিয়ে আমাদের যে নিয়মগুলো আমাদেরকে পড়তে হবে, সেগুলো আমরা পরের স্লাইডে আলোচনা করছি। দেখো এবার কি বলছে না, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের ভেতর থেকে আমাদের কি বেরিয়ে আসছে, নন ফাইনাইট বলতে কোনটা, যেটা আমাদের ছিল অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তো তার ভেতর থেকে আমাদের যে ভ্যারাইটিস গুলো বেরিয়ে আসছে, সেটা প্রথমত হচ্ছে ইনফিনিটিভস, তারপরে হচ্ছে জেরান্ড, তারপরে হচ্ছে পার্টিসিপিল। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরির ভেতর থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপিল, এই জিনিসগুলো তোমরা মোটামুটি আগেও পড়েছো। তো এখানে সেই জিনিসগুলো বেসিকগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, কারণ এর থেকে আমাদের ভার্বের চ্যাপ্টার ভেতর থেকে অনেক কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরছি ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ জিনিসটা কি, ইনফিনিটিভের ফরম্যাট হচ্ছে প্রথমে বসবে টু, এই প্রিপোজিশনটা, সাথে আমাদেরকে যে ভার্বটা লাগাতে হবে সেটা অলওয়েজ থাকবে ভি ওয়ান ফ্রম, মানে ভার্বের প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তো টু প্লাস ভি ওয়ান, এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভের ফর্ম। এবার সেন্টেন্সটা তোমাকে চেক করে নিতে হবে এই ফরম্যাটটা আছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবে ওখানে আমরা ইনফিনিটিভের ব্যবহার করছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হলো ইনফিনিটিভ আমাদের সেন্টেন্সে কিন্তু দুটো মিনিং দিয়ে থাকে, একটা হচ্ছে নাউনের মিনিং, আর একটা হচ্ছে ভার্বের মিনিং। ঠিক আছে, মানে যখন তুমি উদাহরণগুলো আমি এখানে আলোচনা করব, তখন তুমি বুঝতে পারবে যে আমি এটা কি বলতে চাইছি, যে ইনফিনিটিভ দুটো সেন্স কিভাবে দেয়, একটা নাউনেরও সেন্স দেয়, আর একটা হচ্ছে ভার্বের সেন্স। তো সেগুলো তুমি দেখে নাও উদাহরণের মাধ্যমেই। তো প্রথম উদাহরণটা বলছে কি, আই ওয়ান্ট টু স্টাডি, ব্যাস, এখানে আমার জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, বলছে যে আমি পড়তে চাই। ঠিক আছে, এই যে পড়তে চাই, এই যে চাওয়া জিনিসটা, টু স্টাডি। ঠিক আছে, পড়তে চাওয়া, এই জিনিসটাকে আমরা বলছি টু প্লাস ভি ওয়ান, এটা হলো আমার ইনফিনিটিভের ফরম্যাট। ঠিক আছে, এবার এখানে আই ছিল আমার সাবজেক্ট, ওয়ান ছিল আমার মেন ভার্ব, টু স্টাডি এটা ছিল আমার ইনফিনিটিভ। ঠিক আছে,
এবার একটা জিনিস আমি এখানে বলছি, দেখো পাশে লিখে রেখেছি নাউন, ঠিক আছে? নাউন আমি কোনটাকে বলছি? নাউন হচ্ছে এই স্টাডিটাকে। কারণ যদি তুমি স্টাডিকে নর্মালি দেখো তাহলে তোমার কিন্তু দেখে মনে হবে এটা একটা কাজের কথা আমি বলছি, যে স্টাডি মানে কি? পড়াশোনা করা। কিন্তু স্টাডি মানে তো পড়াশোনা করাও যেমন হয় তেমন স্টাডি মানে কিন্তু নর্মাল পড়াও হয়, ঠিক আছে? জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করে কি বলছি। যেমন আই ওয়ান্ট, আমি চাই। চাওয়া জিনিসটা আমার হয়ে গেল কি? ভার্ব, ঠিক আছে? এবার কোন জিনিসটা? ধরো আমি চকলেট চাই, তাহলে চকলেটটা কি আর কোনো ভার্ব? চকলেটটা কিন্তু আমার একটা নাউন, একটা অবজেক্ট, ঠিক আছে? সেই রকমই আই ওয়ান্ট এই জিনিসটা, ঠিক আছে? এই যে টু স্টাডি, তাহলে এই পুরো জায়গাটা আমার হয়ে গেল নাউন, মানে আমি এই পার্টিকুলার জিনিসটাকে চাই। এখানে কিন্তু এটা কোনো ক্রিয়া সেন্সে দিচ্ছে না, কোনো কাজ করার সেন্স দিচ্ছে না, এটা কাজের সেন্স এইটা ওয়ানটা। এই জায়গাটা হয়ে যাচ্ছে আমার একটা টপিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার স্টাডি কিন্তু হয়ে গেল নাউন। বুঝতে পারলে? তাহলে ইনফিনিটিভ কখন আমাদের নাউনের সেন্স দেয় সেটা আমি এখান থেকে বুঝিয়ে দিলাম। পরের উদাহরণ বলছে কি? আই ওয়ান্টেড টু স্টাডি ইংলিশ। এই ক্ষেত্রে দেখো কি বলতে চাইছে, আই সাবজেক্ট, ওয়ান্টেড হচ্ছে আমার মেন ভার্ব, টু স্টাডি আমার ইনফিনিটিভ ঠিকই, কিন্তু টু স্টাডির মাধ্যমে কি বোঝাচ্ছে? যে আমি চেয়েছিলাম কি করতে না, স্টাডি করতে। কোনটা না? সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ এখানে আমার হচ্ছে অবজেক্ট, মানে এটা আমার তখন হয়ে যাচ্ছে নাউন। কিন্তু এই টু স্টাডি তখন এই জিনিসটা আমার হয়ে গেল কিন্তু ভার্ব, ঠিক আছে? এইটা তখন একটা ক্রিয়ার সেন্স দিচ্ছে যে আমি পড়তে চাই, ঠিক আছে? এই হলো আমাদের বেসিক ডিফারেন্স, কখন আমাদের ইনফিনিটিভ নাউনের মতন ব্যবহার হবে আর কখন আমাদের ইনফিনিটিভ ভার্বের মতন ব্যবহার হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের টপিক হচ্ছে জেরান্ড। জেরান্ডের ফরম্যাটটা কি না? ভি ওয়ান যেমন আমাদের রয়েছে, মানে ভি ওয়ান বলতে আমাদের ভার্বের প্রথমটা, মানে প্রেজেন্ট টেন্স প্লাস আইএনজি, ঠিক আছে? মানে যেটা আমরা সাধারণত পার্টিসিপেল করার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা ব্যবহার করে থাকি বা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যাই হোক না কেন, মোটামুটি ভার্ব প্লাস আইএনজি যে ফরম্যাটটা হয় সেটাকে আমরা বলছি কি না? জেরান্ড, ঠিক আছে? এবং জেরান্ডের ক্ষেত্রেও সিমিলার, এটাও আমাদের নাউন এবং ভার্ব এই দুরকম ভাবেই আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, উদাহরণটা দেখে নাও কি বলেছে। বলছে আই লার্ন ড্রাইভিং, ঠিক আছে? বলছে আমি গাড়ি চালানো শিখেছি। আচ্ছা, এখানে লার্ন বলতে কিন্তু এটা আমার ভি টু ফরম্যাটে রয়েছে, ঠিক আছে? মানে পাস্ট টেন্সে। আই লার্ন ড্রাইভিং মানে আমি গাড়ি চালানো শিখেছিলাম, ঠিক আছে? দেখেন আই হলো আমার সাবজেক্ট, লার্ন হলো আমার মেন ভার্ব, আর ড্রাইভিং যেটা এখানে দেখো আমার ড্রাইভ, সেটা হচ্ছে আমার মেন ভার্ব। ড্রাইভের সাথে আমার রয়েছে আইএনজি যোগ, তো এইটা হয়ে গেল আমার জেরান্ডের উদাহরণ, ঠিক আছে? এবার এখানে যে জিনিসটা বলা সেটা হলো, দেখো এখানে আমি পাশে লিখে রেখেছি কি না, এটা হচ্ছে আমার নাউন। নাউন কেন বলছি? আই লার্ন, আমি শিখেছিলাম কোনটা? ড্রাইভিং। এটা কিন্তু ক্রিয়া সেন্সটাকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে ধরো একটা টপিক বা কোনো একটা সাবজেক্ট, যেমন আই লার্ন ইংলিশ, ঠিক আছে? আমি ইংরেজি শিখেছিলাম। সেই রকমই জিনিস, ড্রাইভিং হচ্ছে একটা টপিক বা একটা সাবজেক্ট। আমি গাড়ি চালানো শিখেছিলাম, এই টপিকটাকে আমি শিখেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমার নাউন। দ্বিতীয় উদাহরণ বলছে কি? আই লাইক ওয়াচিং টিভি। আচ্ছা, এবার এই ক্ষেত্রে দেখো কি বলছে, আই হচ্ছে আমার সাবজেক্ট, লাইক হচ্ছে আমার একটা ভার্ব, দ্বিতীয় ভার্ব হচ্ছে কি না ওয়াচিং, যেটা এই জায়গাটা আমার কিন্তু করছে কি একটা ক্রিয়া সেন্স দিচ্ছে। দেখতে ভালোবাসি কোনটা না, সেটা হচ্ছে আমার টিভি, ঠিক আছে? তো এখানে আমার কিন্তু দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে লাইক আর দ্বিতীয় ভার্ব হচ্ছে ওয়াচিং, যেটা আমার এখানে হচ্ছে জেরান্ড, এবং এইটা আমার একটা ক্রিয়া সেন্স দিচ্ছে। তো এখান থেকেও আমরা দেখতে পেলাম যে জেরান্ডও কিন্তু আমাদেরকে ইনফিনিটিভের মতন সেন্স অনুযায়ী দুটো সেন্স দেয়, যে একটা হলো নাউনের সেন্স এবং আরেকটা হচ্ছে ভার্বের সেন্স, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখে নিলাম যে আমাদের ইনফিনিটিভ এবং জেরান্ড ফরম্যাটগুলো কি হয়ে থাকে এবং তাদের ব্যবহার কিরকম কিরকম হয়। কিন্তু এখান থেকে তোমাদের একটা জিনিস মনে প্রশ্ন আসবে যে আমাদের ইনফিনিটিভ এবং জেরান্ড দুটোরই ব্যবহার কিন্তু প্রায় সিমিলার ধরনের। তো এখান থেকে আমরা বুঝবো কি করে যে ইনফিনিটিভ আর জেরান্ড অ্যাকচুয়ালি কোনটা সেন্টেন্সের ভেতরে। তো সেই জিনিসগুলো বা ইনফিনিটিভ এবং জেরান্ডের ভেতরে কোন জিনিসটা আমরা সেন্টেন্সের ভেতরে ব্যবহার করব, ঠিক আছে? এই জিনিসগুলো এবার আমরা পরে আলোচনা করছি। যেমন বলছে কি ডিফারেন্স বিটুইন ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড। জেরান্ড এবং ইনফিনিটিভ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বা এইগুলো আমরা কখন ব্যবহার করব, সেগুলো হচ্ছে কি? যেমন জেরান্ডস আর ইউজড হোয়েন অ্যাকশনস আর রিয়েল, ফিক্সড অ্যান্ড কমপ্লিটেড। বলতে চাইছি কি না, জেরান্ড আমরা তখনই ব্যবহার করব কোনো সেন্টেন্সের ভেতরে যখন যখন কি হবে না, সেই সেন্টেন্সের ভেতরে আমরা যে কাজটার কথা বলছি সেটা কি হবে না, অ্যাকশনস আর রিয়েল মানে বাস্তব। দ্বিতীয়ত হচ্ছে কি না ফিক্সড, মানে সেই জিনিসটা একটা ক্লিয়ার কাট বলা থাকবে যে হ্যাঁ আমার এই জিনিসটা, মানে সেখানে কোনো রকম এদিক ওদিক হবে না কাজের। আর তারপরে আমরা বলছি কি না কমপ্লিটেড। কমপ্লিটেড বলতে এমন একটা কাজ ওখানে উল্লেখ করা থাকবে যে জিনিসটা আমি বুঝতে পারবো পড়ে যে এই জিনিসটা ধরো একটা ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে, ঠিক আছে? মানে অনেক আলাপ আলোচনা করার পরে সেই জিনিসটা একটা কনক্লুশনের মধ্যে চলে এসেছে, ঠিক আছে? সেই রকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব জেরান্ড।
ইনফিনিটিভস আর ইউজড হোয়েন অ্যাকশনস আর আনরিয়েল, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিউচার। এবং ইনফিনিটিভ আমরা তখন ব্যবহার করব যখন আমরা দেখতে পাবো কি না সেই ক্ষেত্রে যে অ্যাকশন বা কাজের কথা বলা হচ্ছে সেই জিনিসটা হবে আনরিয়েল মানে অবাস্তব, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, এবং ফিউচার মানে সেই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে হবে বা কন্টিনিউ চলতে থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। যেমন এখানে আমরা বলেছি কি কমপ্লিটেড, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখানে হবে কি ফিউচার মানে জিনিসটা পরে হবে বা এখনো ডিসিশন নেওয়া চলছে, ঠিক আছে। সেই রকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি না ইনফিনিটিভ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কখন কখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করব আর কখন কখন আমরা জেরান্ডের ব্যবহার করব, ঠিক আছে। এরপরে আমরা তার উদাহরণগুলোকে আলোচনা করছি, ওখান থেকে কোশ্চেন হিসেবে আমরা জিনিসগুলোকে আলোচনা করে নেবো যে কখন আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করব। আচ্ছা, তো উদাহরণগুলো দেখে নাও কি বলেছে। তো জেরান্ডের এক্সাম্পল কি বলছে না, আই এনজয় কুকিং, আমি রান্না করতে পছন্দ করি বা রান্না করাটাকে এনজয় করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আই এনজয় কুকিং, আমি রান্না করতে পছন্দ করি বা রান্না করাটাকে উপভোগ করি, ঠিক আছে। ব্যাস এখানে সেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা এ অনেকদিন ধরেই করে করে আসছে, ঠিক আছে। তো করে করে আসার ফলে সে তার এই জিনিসটার সম্বন্ধে একটা মতামত দিচ্ছে, কুকিং এর সম্বন্ধে সে তার একটা মতামত দিচ্ছে। এবং মতামত তো কোনো মানুষ তখনই দিতে পারবে যখন সে অলরেডি সেই জিনিসটার সম্বন্ধে একটা ডিসিশন নিয়ে নেবে, ঠিক আছে। ফাইনাল জায়গাতে সে একটা কোনো জিনিসের সম্বন্ধে কিন্তু মতামত দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই উদাহরণটা কমপ্লিট, সেন্সের দিক থেকে কমপ্লিট। তো এই ক্ষেত্রে দেখো এনজয় এই যে ভার্বটা, এটা কিন্তু আমার ওই কমপ্লিট যে জিনিসটা আমি বোঝাতে চাইছিলাম, কমপ্লিট যে সেন্সটা সেই সেন্সটাকে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমাদের জেরান্ড কোনটা, সেটা হচ্ছে কুকিং এই ভার্বটা, ঠিক আছে। দেখো ভার্বের ভি1 মানে কুক প্লাস আইএনজি রয়েছে, তাহলে ভি1 প্লাস আইএনজি হলো আমার জেরান্ড। দ্বিতীয় উদাহরণ বলছে কি, আই স্টপড ওরিং অ্যাবাউট দি ফিউচার, বলছে আমি ভবিষ্যতের সম্বন্ধে চিন্তা করা মানে বৃথায় চিন্তা করা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখো স্টপড এই জিনিসটার মাধ্যমে আমি কি বোঝাচ্ছি না, কোনো একটা জিনিসের সম্বন্ধে আমি কিন্তু একটা ক্লিয়ার কাট ডিসিশনে এসে গেছি, ঠিক আছে। যে আমি চিন্তা করাটা আর বন্ধ করে দিয়েছি, আমি আর এখন করছি না, ঠিক আছে। মানে সে আগে করতো, এখন সে সেই জিনিসটার সম্বন্ধে একটা চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমি আর চিন্তা ভাবনা করবো না, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এখানে আমাদের স্টপ এই ওয়ার্ডটা আমাদের কি করছে, ওই কমপ্লিট সেন্সটাকে বোঝানোর চেষ্টা করছে। আর ওরিং এই জায়গাটা দেখো, ওরি যেটা আমার WORRY সেটা হলো আমার ভি1, তার সাথে আবার আইএনজি যোগ করে এই জায়গাটা হচ্ছে আমার জেরান্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি বলছি না ইনফিনিটিভের এক্সাম্পল, ইনফিনিটিভের উদাহরণ কিরকম, যেমন হি ওয়ান্টস টু সুইম, সে কি করে না সে সাঁতার কাটতে চায়, ঠিক আছে। তো দেখো এই যে টু সুইম এই জায়গাটা আমার তো হচ্ছে ইনফিনিটিভ, এবং এই জায়গাটাই আমার সেই সেন্সটাকে দিচ্ছে যে আমি সাঁতার কাটতে চাই, ঠিক আছে। মানে তার যেন এখন আশা পূরণ হয়নি বা সে সাঁতার কাটতে চায়, তো এরপরে সে আরো কিছু বলতে চাইছে, ঠিক আছে। সেই সেই ইনকমপ্লিট সেন্সটা এখানে এসে যাচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে আমাদের ইনফিনিটিভের উদাহরণ, ঠিক আছে। আর টু সুইম এই পার্টটা হচ্ছে আমার এই সেন্টেন্সের ভেতরে ইনফিনিটিভ, আর এই ওয়ান্টস এটা হলো আমার মেন ভার্ব এখানে, ঠিক আছে। এর পরের উদাহরণ বলছে কি, আই উড লাইক টু থিঙ্ক, বলছে আমি এখনো চিন্তা ভাবনা করতে চাই বা আমি এখনো ভাবতে চাই। দেখো এখানে আবার মেন ভার্ব কোনটা, সেটা হচ্ছে লাইক, এবং ইনফিনিটিভ যে পার্টটা সেটা হচ্ছে টু থিঙ্ক, ভাবনা চিন্তা করতে বা ডিসিশন নিতে, ঠিক আছে। এখনো নেওয়া হয়নি, নেওয়া হবে, ঠিক আছে। সেই জন্যই এটা আমার হচ্ছে ইনকমপ্লিট সেন্স, আর সেই জন্য এই টু থিঙ্ক পার্টটা হচ্ছে আমার ইনফিনিটিভের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু এখানে উদাহরণ এক্সারসাইজ হিসেবে আলোচনা করে নিচ্ছি। তো আলাদা করে আমাদের কিন্তু ইনফিনিটিভ জেরান্ড এগুলোর আলাদা করে আর কোনো রকম কোশ্চেন আলোচনা এখানে আমরা এগুলো আলোচনা করে নেবো, এর থেকে বেশি উদাহরণ হয়ও না, এর থেকে দু একটাই কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা বলছে কি, হোয়েন আই ফিনিশ রাইটিং অথবা টু রাইট এর দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। বলছে হোয়েন আই ফিনিশ রাইটিং অথবা টু রাইট দিস লেটার আই উইল কাম অ্যান্ড হেল্প ইউ, বলছে যখন আমার এই চিঠিটাকে লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব না, আই উইল কাম আমি আসবো, এবং অ্যান্ড হেল্প ইউ এবং তোমাকে সাহায্য করব, ঠিক আছে। তো এখানে দেখো আমি এখানে কি বলছি যে যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন তো আমি যাবো আর সাহায্য করব। তো জিনিসটা কমপ্লিট হওয়ার সেন্সটা আমরা কখন পাই, হোয়েন আই ফিনিশ রাইটিং, ঠিক আছে। রাইটিং মানে আমার কি, এটা আমার জেরান্ড ভি1 প্লাস আইএনজি। আর আমরা এক্ষুনি দেখেছিলাম যে কমপ্লিট সেন্স যেখানে হবে সেখানে আমাদের জেরান্ডের প্রয়োজন। তাহলে এখান থেকে হবে আমাদের হোয়েন আই ফিনিশ রাইটিং দিস লেটার, তাহলে এখান থেকে আমাদেরকে টু রাইট এই জিনিসটাকে বাদ দিতে হবে, কারণ এখানে আমাদের ইনফিনিটিভের প্রয়োজন হবে না। তাহলে সেন্টেন্সটা হলো হোয়েন আই ফিনিশ রাইটিং দিস লেটার আই উইল কাম অ্যান্ড হেল্প ইউ। এখান থেকে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যদি এই সেন্টেন্সের যে নিয়মটা যে জেরান্ড আর ইনফিনিটিভের ব্যবহারটা কখন হয়, মানে কমপ্লিট সেন্সের ব্যাপারটা বলছি, সেটা যদি তোমাদের জানা নাও থাকে, অনেক ক্ষেত্রে কি হয় ব্যবহারের দিক থেকেও আমরা এই জিনিসগুলো ঠিকঠাক করে দিতে পারি।
ঠিক আছে? সেগুলো তোমরা এখানে উদাহরণগুলো আলোচনা করলেই দেখতে পাবে। যেমন আই অ্যাম প্ল্যানিং বাইং অথবা টু বাই কোন একটা হবে এ নিউ ল্যাপটপ শুন। বলছে আমি একটা নতুন ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছি। তাহলে করছি যখন জিনিসটা এখনো কমপ্লিট হয়নি, ভবিষ্যতে হবে। তাহলে এখন এই মুহূর্তে জিনিসটা ইনকমপ্লিট সেন্সে রয়েছে। তাহলে ইনকমপ্লিট সেন্স যখনই আমাদের হয়, আমরা এক্ষুনি দেখলাম সেক্ষেত্রে কি হয়, আমাদেরকে ইনফিনিটিভের ব্যবহার করতে হয়, তাই তো? তাহলে তাহলে এখানে আমাদের কি হবে, আই অ্যাম প্ল্যানিং বাইং হবে নাকি টু বাই হবে? অবশ্য এখানে বাই হবে, বানানটা ভুল আছে। তাহলে এখানে হবে আই অ্যাম প্ল্যানিং টু বাই, ঠিক আছে? কেনার চিন্তা ভাবনা করছি। তাহলে এখান থেকে আমাদেরকে বাইংটাকে বাদ দিতে হবে। এর পরের উদাহরণ হলো আই ওয়ান্ট টু মুভ নাকি মুভিং টু লন্ডন নেক্সট ইয়ার। পরের বছর আমি লন্ডনে চলে যেতে চাই, ঠিক আছে? তো পরের বছর আমি চলে যাব, এখন আমি সেটা ডিসিশন নিইনি, ঠিক আছে? ফাইনাল ডিসিশন নিইনি আমি, এখন ওটা আমার চিন্তা ভাবনার মধ্যেই রেখেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, আই ওয়ান্ট টু মুভ এই জিনিসটা আমার হবে, ঠিক আছে? মুভিং এই জিনিসটা এখানে আমাদের হবে না, এটা আমার সেন্স দেবে না। তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়ান্ট টু মুভ টু লন্ডন নেক্সট ইয়ার, ঠিক আছে? আচ্ছা, পরের উদাহরণ হলো সি অ্যাভয়েডস টু ওয়াক অথবা ওয়াকিং ইন দি রেন। বলছে সে অ্যাভয়েড করে কোন জিনিসটাকে, না হাঁটতে, কোথায় না রেনেতে, বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে সে পছন্দ করে না, বা এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলে, ঠিক আছে? এবার কোনো মানুষ যখন কোনো একটা জিনিসকে অ্যাভয়েড করছে, তাহলে সেই অ্যাভয়েড করার পেছনে তার কিছু ডিসিশন আছে, ঠিক আছে? সে কোনো একটা জিনিসের সম্বন্ধে ডিসিশন নিয়েই তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু পরবর্তী কাজকর্মগুলো করে থাকে, ঠিক আছে? এই ক্ষেত্রেও আমাদের সিমিলার মিনিং দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিসিশন নেওয়া যখন হয়ে গেছে, তখন আমাদের ইনফিনিটিভ তো হবে না। তাহলে এখানে হবে সি অ্যাভয়েডস ওয়াকিং, ঠিক আছে? ওয়াকিং হবে আমাদের এখানে জেরান্ডের ব্যবহার। আচ্ছা, পরের উদাহরণ কি বলছে দেখো, আই এনজয় টু ওয়াচ নাকি ওয়াচিং রোমান্টিক মুভিজ। বলছে আমি রোমান্টিক মুভি দেখাটাকে পছন্দ করি বা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হবে, এখানেও আমাদের লাগবে কিন্তু একটা জেরান্ডের ব্যবহার, কারণ আমি রোমান্টিক মুভি দেখতে পছন্দ করি এই জিনিসটা আমি একটা ডিসিশনের মতন কাউকে জানাচ্ছি, ঠিক আছে? মানে আমি দেখতে 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 সেই জিনিসটার প্রতি একটা ভালোবাসা এসে গেছে, সেই জিনিসটাকে আমি একটা অপর মানুষকে বোঝাচ্ছি বা জানাচ্ছি যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে ভালোবাসি, ঠিক আছে? এটা একটা তার ডিসিশন বা তার একটা সাজেশন, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এখানে আমাদের ইনকমপ্লিট সেন্স তো কিছু নেই, তো সেই ক্ষেত্রে আমাদের টু ওয়াচ যে ইনফিনিটিভ এটার ব্যবহার এখানে হবে না, ঠিক আছে? এর পরের উদাহরণ হলো উড ইউ কনসিডার গিভিং নাকি টু গিভ দি স্পিচ ইন দি ওপেনিং সেরিমনি। সেন্টেন্সের মানেটা বলছে যে আপনি কি এই যে ওপেনিং সেরিমনিটা হতে যাচ্ছে, ঠিক আছে, তো সেখানে কি আপনি স্পিচ বা আপনার বক্তব্য দিতে চান, ঠিক আছে? উড ইউ কনসিডার গিভিং নাকি টু গিভ, কোন জিনিসটা হবে? দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে প্রশ্ন তো করা হচ্ছে ঠিকই, কিন্তু যে মানুষটা উত্তর দেবে সেই মানুষটার কাছে আমরা এটা আশা করছি যে সে কিন্তু তার একটা ডিসিশন নিয়ে তারপর এই জিনিসটাকে সে জানাবে, ঠিক আছে? তাহলে ডিসিশন নিয়ে যখন সে জানাচ্ছে তখন জিনিসটা সে কমপ্লিট সেন্সে জানাবে। তাহলে এখানে হবে কি, উড ইউ কনসিডার গিভিং হবে, ঠিক আছে? মানে এখানেও আমাদের জেরান্ডের ব্যবহারের প্রয়োজন। টু গিভ এই যে ইনফিনিটিভটা, এটার আমাদের এখানে কোনো প্রয়োজন হবে না। তাহলে সেন্টেন্সটা হলো উড ইউ কনসিডার গিভিং স্পিচ ইন দি ওপেনিং সেরিমনি। আচ্ছা, এই হলো আমাদের জেরান্ড এবং ইনফিনিটিভ থেকে বেশ কিছু প্রশ্ন। আমি আশা করি তোমাদেরকে আমি বেসিক ডিফারেন্সটা বোঝাতে পারলাম। আর এই ধরনেরই কমপ্লিট এবং ইনকমপ্লিট সেন্সটাই তোমরা যদি চেক করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেনগুলো তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো একটুখানি দেখে নাও। যেমন ইউজ টু, অ্যাকস্টম টু, অ্যাওয়ার্ডস টু, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, গোয়িং টু, গিভেন টু, টেকেন টু, প্রোন টু, ঠিক আছে? আফটার অল দিস ফ্রেজেস ভার্ব টেক্স আইএনজি। বলতে চাইছে যে এইগুলো হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? তো এই ফ্রেজগুলোর পরে কি হয় না, ভার্ব অলওয়েজ কি করে না আইএনজি ফর্মে আমাদের বসে, ঠিক আছে? এখানে এই জিনিসটা ভাবতে যাবে না যে আমরা এক্ষুনি দেখে এলাম যে ইনফিনিটিভের যে ফর্মটা হয় সেটা কি হয়, ভি ওয়ান, তার আগে হয় টু, তাই তো? টু এর পরে আমাদের ভি ওয়ান জিনিসটা লাগে, এবং এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু আমাদের টু এই জিনিসটা আমাদের রয়েছে, টু এই প্রিপোজিশনটা রয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের যখন সেন্টেন্স এগুলো ব্যবহার হবে, একটুখানি এগুলো কনফিউশন ক্রিয়েট করে যে তাহলে আমাদের টু এর পরে তো আমরা জানি ভি ওয়ান ফর্ম বসে, তাহলে এখানে আমাদের আইএনজি ফর্মটা কি করে বসলো, তাহলে হয়তো একটা ভুল আছে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমার ইনফিনিটিভের ফরম্যাটে বসবে না, এগুলো আমার হচ্ছে পার্টিকুলার একটা ফ্রেজ, ঠিক আছে? এই পার্টিকুলার ফ্রেজগুলোর পরে আমাদের অলওয়েজ আইএনজি এই ভার্বটাই আইএনজি লাগিয়ে আমাদের ভার্বের ফরম্যাটটাকে বসাতে হয়, ঠিক আছে? তো উদাহরণ দেখে নাও কি বলেছে, যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। স্মোকিং এর প্রতি সে কি করছে না, অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত, ঠিক আছে? স্মোকিং এ সে নেশাগ্রস্ত। তো এখানে দেখো টু আমার এসেছিল, কিন্তু এটা আমার ইনফিনিটিভ ফরম্যাট নয়, সেই জন্য কিন্তু আমার এখানে আইএনজি বসেছে। কারণ
অ্যাডিক্টেড টু এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। পরের উদাহরণ হলো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার একটা চিন্তা ভাবনা করেছি বা করছি, ঠিক আছে। তাহলে এখানে লুকিং ফরওয়ার্ড টু এই পুরোটা হচ্ছে আমার একটা ফ্রেজ, এবং টু থাকা সত্ত্বেও এরপরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি নিতে হয়েছে, ঠিক আছে, কারণ এইভাবেই এগুলোর ব্যবহার আমাদেরকে করতে হয়। আর এই নিয়মটা কিন্তু তোমরা স্টার মার্ক করে রাখবে, কারণ এর থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। আচ্ছা, এর থেকে আরো কিছু উদাহরণ এখানে আমরা আলোচনা করছি, যেমন হি ওয়াজ ইউজ টু ড্রাইভিং অন দি রাইট হোয়েন হি ওয়াজ ইন লন্ডন, বলছে যখন সে লন্ডনে থাকতো তখন কি হয়েছে না, তার একটা অভ্যাস হয়ে গেছে কি না, হি ওয়াজ ইউজ টু ড্রাইভিং অন দি রাইট, মানে মানে আমরা যেমন আমাদের এখানে কি করি, রাস্তার বাঁ দিক বরাবর হেঁটে চলি বা গাড়ি চালাই, কিন্তু লন্ডনে কি হয়, সেখানে রাস্তার ডান দিক বরাবর মানুষ হাঁটে বা সেখানে ডান দিক বরাবর মানুষ গাড়ি চালায়, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে আমি বলছি যে যখন সে লন্ডনে ছিল তখন কি হয়েছে, তার একটা অভ্যাস হয়ে গেছে না ডান দিক বরাবর গাড়ি চালানো, ঠিক আছে। দেখো যে জিনিসটা আমরা এখানে বলছিলাম যে ইউজ টু, এটা হচ্ছে আমার একটা ফ্রেজ, তো সেই কারণে আমার এখানে টু থাকা সত্ত্বেও ড্রাইভিং আমার এখানে আইএনজি নিয়েছে, ঠিক আছে। কিন্তু এই উদাহরণটা দেখো কি বলছে, হি ইউজ টু ড্রাইভ অন দি রাইট, এখানে কিন্তু এই ইউজ টু জিনিসটা এটা আমার কোনো ফ্রেজ নয়, ঠিক আছে। যেহেতু ফ্রেজ নয় সেই কারণে এখানে আমার কিন্তু ড্রাইভিং আইএনজি ফরম্যাটটা আমি লাগাইনি, কারণ এই সেন্টেন্সের মানেটা হচ্ছে কি, হি ইউজ টু ড্রাইভ অন দি রাইট, সে ডান দিক বরাবর গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছিল, ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা তার অতীতের অভ্যাসগত জিনিস, ঠিক আছে, অভ্যাসগত কাজ। ইউজ টু এটা এখানে কিন্তু আমার একটা মডাল, এটা কোনো ফ্রেজ না, মডাল যেহেতু, এবং এটা আমার যেহেতু অভ্যাসগত একটা কাজ বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা ফ্রেজ নয়, তো সেই জন্য আমাদেরকে এখানে আইএনজি ফরম্যাট লাগাতে হয়নি, কারণ টু এখানে কিন্তু আমার পার্টিকুলারলি একটা প্রিপোজিশন, ঠিক আছে। তো এই দুটো উদাহরণের মধ্যে কিন্তু ইউজ টু ব্যবহার থাকলেও কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে, এখানে ইউজ টু হলো আমার একটা ফ্রেজ, আর এই ক্ষেত্রে ইউজ টু হলো আমার একটা মডাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করছি পার্টিসিপল। পার্টিসিপল তোমরা জানো অনেক ধরনের হয়ে থাকে, তবে পার্টিসিপলের যে ব্যবহারটা, যেমন আমরা আগে দেখে এলাম জেরান্ড এবং ইনফিনিটিভ আমরা নাউন এবং ভার্ব এই দুটো সেন্সে ব্যবহার করছিলাম, কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটো সেন্সে আমরা পার্টিসিপলকে ব্যবহার করব, ঠিক আছে। মানে পার্টিসিপল যদি কোনো একটা সেন্টেন্সের ভেতরে থাকে, তার কিন্তু আমরা দুটো মিনিং বের করতে পারি, একটা হলো ভার্ব এবং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো পার্টিসিপল তোমরা জানো অনেক রকমের হয়, যেমন প্রথমে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ফরম্যাট কি হয়, ভি1 প্লাস আইএনজি, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্স তৈরি করার সময় ব্যবহার করে থাকি, ঠিক আছে, যেমন ভি1 প্লাস আইএনজি। উদাহরণ দেখে নাও, হিয়ারিং দি নয়েজ উই রাস্ট আউট অফ দি রুম, বলছে হিয়ারিং দি নয়েজ মানে শব্দটি শুনে আমরা কি করলাম না, ছুটে রুম থেকে বাইরে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো হিয়ার ছিল আমার মেন ভার্ব, তার সাথে আমার আইএনজি মানে ভি1 প্লাস আইএনজি, এটা হলো আমার প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করছি পাস্ট পার্টিসিপল, মানে যেটাকে আমরা বলে থাকি ভি3 ফরম্যাট, একটা হয় ভি1, তারপরে হয় ভি2, তারপরে হয় ভি3, ঠিক আছে। এই ভি3 ফরম্যাটটাকে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো উদাহরণ দেখে নাও, ড্রিভেন বাই পোভার্টি হি কমিটেড সুইসাইড, বলছে পোভার্টিতে বিতাড়িত হয়ে, মানে পোভার্টির কারণে বা দারিদ্র্যের কারণে সে কি হলো না, হি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করে নিয়েছিল, ঠিক আছে। কমিটেড রয়েছে মানে এটা আমার পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। আর তোমরা জানো যে ভি3 ফরম্যাটগুলো আমরা কিভাবে বানাই, অনেক ক্ষেত্রে আমাদেরকে ভার্বের সাথে ডি বা ইডি লাগাতে হয়, অনেক ক্ষেত্রে ইএন লাগাতে হয়, অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে ভি1 ভি2 ভি3 একই ফরম্যাটেই থাকে। এগুলো কিন্তু তোমাদেরকে বেসিক যে কোনো গ্রামার বই থেকে একটুখানি পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা আরেকটা ফরম্যাট, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সাধারণত আমরা ব্যবহার দেখতে পাই না, হ্যাভিং প্লাস ভি3 এটা হলো আমাদের পারফেক্ট পার্টিসিপলের ফরম্যাট, এটা একটুখানি খেয়াল করবে, কারণ এটা সচরাচর আমাদের ব্যবহার কোথাও হয় না। তো উদাহরণ দেখে নাও কি বলছে না, হ্যাভিং রেস্টেড দে স্টার্টেড দেয়ার জার্নি এগেন, বলছে রেস্ট করে নেওয়ার পরে তারা কি করলো না, আবার তাদের জার্নি বা তাদের আবার যাত্রাটা শুরু করলো। একটা জিনিস একটুখানি বলে রাখি, এই ধরনের যে ফরম্যাটগুলো এগুলো আমরা সাধারণত যখন সিম্পল সেন্টেন্স তৈরি করি সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের ব্যবহার হয়, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এই জিনিসগুলো যখন সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করি তখন এই ফরম্যাটগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এখানে দেখো আমাদের কি বলেছিল ফরম্যাটটা, হ্যাভিং রয়েছে প্লাস ভি3 আমাদের এখানে রয়েছে, কারণ এটা আমার রেস্ট এই মেন ভার্বের 3 নম্বর ফরম্যাট, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা ভার্বের একটা টপিক আলোচনা করলাম, যেখানে আমরা জেরান্ড,
ইনফিনিটিভ এবং পার্টিসিপল, এই তিনটে জিনিসকে একসাথে আলোচনা করলাম। আর এই তিনটেকে আমাদেরকে একসাথে আলোচনা করতে হবে, নাহলে এই যে এদের বেসিক ডিফারেন্সগুলো আর জেরান্ড এবং ইনফিনিটিভ থেকে যেভাবে আমাদের মিক্সিং করে কোশ্চেনগুলো দেয়, সেই জিনিসগুলো আলাদাভাবে আলোচনা করলে আমাদের বেসিক জিনিসগুলো ডিফারেন্সগুলো ক্লিয়ার করতে পারতাম না। ঠিক আছে, তো আশা করি তোমরা জিনিসগুলোকে বুঝতে পেরেছো। জিনিসগুলো কিন্তু ডিফারেন্স খুবই বেসিক জিনিস, খুবই সামান্য ডিফারেন্স থাকে। একটু ভালো করে শুনলেই ক্লাসগুলো তোমরা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্ট সেকশনে আমাকে আস্ক করবে, আমি অতি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ আছে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে তা ফলো করতে পারো, ওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে চেক করবে, ওখানে আমি আদার্স যেসব চ্যাপ্টার ওয়াইজভাবে ক্লাসগুলো বানিয়েছি সমস্ত লিঙ্ক ওখানে দেওয়া আছে, তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনে ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।